একটি বড় গ্রামে ধনী জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র ছেলে ছিল বীরপ্রতাপ। সে ছিল শিক্ষিত আর দয়ালু। গ্রামের গরিব মানুষকে সাহায্য করাই ছিল তার স্বভাব। সেই গ্রামে থাকতো দুই সুন্দরী মেয়ে, নন্দিনী আর কাবেরী। এরা দুজন খুব ভালো বান্ধবী ছিল। তারা সবসময় একসাথে থাকতো। তারা যা করতো সবসময় একসাথে করত। গ্রামের সবাই তাদের ভালোবেসে তুই সখী বলে ডাকতো। জানিস কাবেরী, আমার গ্রামের মানুষদের খুব ভালো লাগে। ওদের সাহায্য করতে আমার এই গ্রামের রাস্তা, পুকুর, গাছপালা দেখতে খুব ভালো লাগে। আমার তো মনে হয় আমি সারাদিন ধরে ফুল তুলি আর এই জঙ্গলে ঘুরে বেড়াই। আর তোর কি ভালো লাগে বলতো বান্ধবী? আমার ভালো লাগে কি বলতো বান্ধবী, আমি বেশ সারাদিন ধরে সাজগোজ করব, নিজেকে নিয়ে ব্যস্ত থাকব, আর বড় বাড়ির ছেলের সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকব। আমরা তো বড় হয়েছি, তাই দুদিন পর আমাদের মা বাবা আমাদেরকে পরের ঘরে দেবে। তাই তো আমার এখন থেকে এইসব চিন্তা হয়। হ্যাঁ রে বান্ধবী, আমি তো তাই ভাবি। জানিস বান্ধবী, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাদের কষ্ট করে মানুষ করেছে, আর তাকেই আমাদের ছেড়ে পরের বাড়ি চলে যাবে। আমি এই প্রকৃতি সৌন্দর্য, এই গ্রাম থেকে কোথাও যেতে চাই না রে বান্ধবী। সৌন্দর্য, প্রকৃতি তোমার কেমন মনে হয়? আর আমাদের গ্রামের মানুষগুলোকে কেমন লাগে তোমার? হ্যাঁ সূর্য, তুমি ঠিকই বলেছ। আমার গ্রামের সৌন্দর্য ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। আমার তো মনে হয় এই গ্রাম, এই প্রকৃতি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। একদিন বীরপ্রতাপ জঙ্গলে শিকার করতে বের হয়। কি রে বান্ধবী, চল আজকে কি ফুল তুলতে যাবি না? কি অনেকক্ষণ ধরে হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে তো, চল দেখি। তারপর কাবেরী আর নন্দিনী মিলে ফুল তুলতে যায়। কি অপূর্ব দৃশ্য, তাই না? এই দৃশ্য ছেড়ে আর কোথায় যাব বলো সূর্য? আচ্ছা সূর্য, আমার তো এই প্রকৃতিতে থাকতে খুব ভালো লাগে, এই পশু পাখিদের দেখতে খুব ভালো লাগে। আর তোমার সূর্য কেমন মনে হয়? আমার তো যুবরাজ আরো ভালো লাগে, মনে হয় এখান থেকে কোথাও যাব না। এ কি সূর্য, ওরা কারা? এই মেয়েটি এত সুন্দর দেখতে, কই আমাদের গ্রামে একে আগে কোনোদিন দেখিনি। এ তো অপরূপ সুন্দরী। চলো সূর্য, আমি এই সুন্দরী নারীটার সঙ্গে কথা বলতে চাই। এ কি সুন্দরীরা, তোমরা এই গভীর জঙ্গলে কি করছো? এখানে তো এত গভীর জঙ্গল, কেউ তো আসে না। তোমরা এই জঙ্গলে কি করছো? যুবরাজ, আমরা এখানে প্রতিদিন আসি ফুল তোলার জন্য, আর আমাদের প্রকৃতিটাকে দেখতে খুব সুন্দর লাগে, তাই আমরা এখানে প্রতিদিন আসি। এইসব কথা বলার পর কাবেরী আর নন্দিনী ওখান থেকে চলে যায়। কি ভাবছো যুবরাজ? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কোনো কথা নিয়ে কি কিছু ভাবছো? জানো সূর্য, আমার ওই সুন্দরী রমণীকে দেখার পর থেকে আমি ঘুমাতে পারছি না ঠিক করে। মনে হচ্ছে সব সময় ওই সুন্দরী রমণীকে নিয়ে ভাবছি, কিছুতেই ভুলতে পারছি না। যুবরাজ, তুমি কি সেই রমণীকে দেখতে যাবে আর একবার? হ্যাঁ হ্যাঁ সূর্য, তুমি ঠিকই ধরেছ। আমি এই সুন্দরী রমণীর সঙ্গে দেখা করতে চাই। আমি এই সুন্দরীর সঙ্গে কথা বলতে চাই। আমি রমণীকে মনের কথা জানাবো আজকে। আবার আমি সেই জঙ্গলে যাব। তারপর সূর্য আর যুবরাজ বীরপ্রতাপ বেরিয়ে পড়ে। কী রে নন্দিনী, আজকে তুই এত দেরি করে এলি? আমাকে তো প্রতিদিন বলিস, আজকে তোর এত দেরি হলো কেন রে? আরে বান্ধবী, আমার ঘরে অনেক কাজ ছিল। ঘরে বৃদ্ধা মা আছে, আমাকে ঘরের সব কাজ শেষ করে তবেই আসতে হয়, তাই আজকে এত দেরি হয়ে গেল। জানিস তো নন্দিনী, কালকে রাজকুমারকে দেখার পর
আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু রাজকুমারের কথা মনে হচ্ছে। রাজকুমার কি অপূর্ব দেখতে বল নন্দিনী, আর আমাদের কি ভাগ্য বল, রাজকুমার আমাদের সঙ্গে কথা বলেছে। যদি সত্যি আমাদের মতো সাধারণ মানুষকে যদি বিয়ে করতো। আমার তো রাজকুমারকে খুব পছন্দ। আর তোর নন্দিনী বল না রে। না রে, আমি অত আশা করি না, কারণ আমাদের মতো সাধারণ মেয়ে রাজকুমারের পছন্দ হবে না। উনি কত বড় মানুষ, আমরা কোথায়। তাই তুই একদম ওইসব ভাবিস না। চল ফুল তুলতে যাই। নন্দিনী আর কাবেরী দুজন মিলে জঙ্গলে ফুল তুলছিল। সেই সময় যুবরাজ বীরপ্রতাপ আর সূর্য সেখানে আসলো। কি সুন্দরীরা, তোমরা আজকেও এসেছো? যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলছি। রমণী, আমি তোমার সাথে একটু একান্তে কথা বলতে চাই। পর কাবেরী আর সূর্য ওখান থেকে চলে যায়। আচ্ছা যুবরাজ, কি হয়েছে আপনার? আমাকে একান্তে ডেকে কেন এমনভাবে কথা বলছেন? কিছু হয়েছে? আমি কিছু করেছি? না না নন্দিনী, ওই রকম কিছু না। এবার বলো সুন্দরী, তোমার নাম কি আর বাড়ি কোথায়? হ্যাঁ রাজকুমার, আমি হলাম নন্দিনী। ওই পুকুরের এক কোণে পলাশপুর গ্রামের একমাত্র মেয়ে হলাম নন্দিনী। বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আর বাবা অনেক দিন আগেই গত হয়েছে। হে সুন্দরী, আমার তোমার কথা শুনে অনেক কষ্ট হলো। আমি আমার কথা বলছি। নন্দিনী, তোমাকে দেখার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সুন্দরী, তোমার রূপ আমার কাছে স্বয়ং অপ্সরা মনে হয়। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমাকে আমি রমণী করতে চাই। মনে হয় আমার নামে রাজকুমার নন্দিনীর সঙ্গে কথা বলছে। আমি জানি তো রাজকুমার দেখে দেখে আমাকেই পছন্দ করবে। আমি নন্দিনীকে গিয়েই জিজ্ঞাসা করব কি বলেছে ওকে। রাজকুমার, আমি তো ঠিক বলতে পারবো না। আমি একমাত্র আমার মা রাজি হলে তারপর আমি বলতে পারবো। যুবরাজ বীরপ্রতাপ ওখান থেকে চলে গেলেন। কী রে নন্দিনী, রাজকুমার তোকে কি বলল? নিশ্চয়ই আমার নামে বলেছে। আমি জানি রাজকুমার আমাকেই পছন্দ করে। নিশ্চয়ই আমার সামনে বলতে পারে না বলে তোর কাছে বলল, তাই তো? তখন নন্দিনী কাবেরীকে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সত্যি কি রাজকুমার আমাকে ভালোবাসে? আমার যে বিশ্বাস হচ্ছে না। আমার মাকে এখন বলার দরকার নেই, পরে যা হয় দেখা যাবে। পর সকালবেলা, কি এখানে এত লোক দাঁড়িয়ে আছে কেন? এটা তো দেখে মনে হচ্ছে রাজার লোক। এই কি কাকিমা, এখানে এরমভাবে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তুই জানিস না আমাদের স্বয়ং মহারাজ এসেছেন আমাদের নন্দিনীকে দেখার জন্য। এটা কি হলো তাহলে? রাজকুমারের আমাকে পছন্দ হয়নি, ওই নন্দিনীকেই পছন্দ হয়েছে, তাই না? ঠিক আছে, আমি নন্দিনীকে দেখে নেব। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের রাজকুমার বীরপ্রতাপের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন, কারণ আমার রাজকুমারের খুব পছন্দ হয়েছে নন্দিনীকে। এটা কি বলছেন মহারাজ? আপনি আমাকে লজ্জায় ফেললেন তো। এটা তো আমার বড় সৌভাগ্য যে রাজার বাড়িতে আমাদের মেয়ে নন্দিনী যাবে বউ হয়ে। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি রাজি আছি। এসব কথা বলার পর সরলা দেবী এই বিয়েতে রাজি হয়ে যায়। পর কাবেরী এই সব সহ্য করতে না পেরে সে এক সাধু বাবার কাছে যায়। ঋষি মহারাজ, আমাকে একটু এমন একটা জিনিস দাও যে জিনিসটা আমি নন্দিনীকে শায়েস্তা করতে পারি। হ্যাঁ কাবেরী, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। এই ফলটা দিচ্ছি, এটা নন্দিনীকে দিয়ে দেবে। তারপর ও খাওয়ার পর, এটা খাবার পর ও নিজেকে একটি গাছে পরিণত হয়ে যাবে। তারপর কাবেরী নন্দিনীর কাছে যায়।
কী রে বান্ধবী, তুই আজকের ফুল তুলতে যাবি না? হ্যাঁ বান্ধবী, অবশ্যই। তোকে একটা কথা বলা হয়নি। জানিস, কালকে স্বয়ং মহারাজ আমাদের বাড়িতে এসেছিল আমার আর রাজকুমারের বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। পর নন্দিনী আর কাবেরী দুজন মিলে ফুল তুলতে যায়। শোন না নন্দিনী, জানিস আমার একটা ঋষির সঙ্গে দেখা হয়েছিল। সেই ঋষি আমাকে এই ফলটা দিয়েছে আর বলেছে এই ফলটা খেলে ভগবান তোদের ওপর আশীর্বাদ করবে আর তোরা সুখে শান্তিতে সংসার করবি। আমার খাওয়া হয়ে গিয়েছে, এবার তোকে দিচ্ছি। এই নে, এই ফলটা খেলে তোদের স্বপ্নটা সম্পর্কটা আরও সুন্দর হবে। পর কাবেরীর কথা শুনে নন্দিনী খুব আনন্দ করে ফলটা খেয়ে নেয়। ফলটা খেতেই নন্দিনী একটা সুন্দর গাছে পরিণত হয়। ঠিক হয়েছে, তুই এইরমভাবেই থাক। বড্ড রাজকুমারকে বিয়ে করার স্বপ্ন তোর এবার ঘুচেছে, তাই না? এবারে কই রাজকুমারকে বিয়ে কর। তারপর কাবেরী ওখান থেকে চলে যায়। এ কি কাবেরী, এত বেলা হয়ে গেল, আমাদের নন্দিনীটা এখনো আসছে না কেন বলতো? তুই তো চলে আসলি, কিন্তু আমার নন্দিনী কোথায় গেল? কোথায় আর যাবে, দেখো ওই গ্রামের এদিক ওদিক ঘুরছে। আমার সাথে কিন্তু যায়নি, একবার রাজকুমারকে জিজ্ঞাসা করে নাও। তারপর এইভাবে কিছুদিন কেটে যায়। আচ্ছা কাকিমা, আমি কদিন ধরে নন্দিনীকে দেখছি না। ও কি কোনো জায়গায় আত্মীয়র বাড়ি ঘুরতে গেছে? না না বাবা, রাজকুমার, আমি বেশ কয়েকদিন হলো আমি আমার নন্দিনীকে খুঁজে পাচ্ছি না। কি করব কিছু বুঝতে পারছি না। তুমি ভালো করে একবার কাবেরীকে জিজ্ঞাসা করে দেখো তো। তারপর যুবরাজ বীরপ্রতাপ নন্দিনীকে খোঁজার জন্য কাবেরীর কাছে যায়। আচ্ছা কাবেরী, তুমি কি বলতে পারবে আমার নন্দিনী কোথায় গেছে? ওকে কদিন ধরে দেখতে পাচ্ছি না। না যুবরাজ, আমি নন্দিনী কোথায় গেছে বলতে পারবো না। আর যুবরাজ, আমি একটা কথা বলতে চাই। আমি আপনাকে অনেক দিন ধরেই ভালোবাসি। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে বিবাহ করতে পারেন। এ কি কাবেরী, তুমি আমাকে কি বলছো? আমি নন্দিনীকে ভালোবাসি। তুমি তার বান্ধবী হওয়ার সত্ত্বেও তুমি কি করে আমাকে এরকম কথা বলছো? তুমি আর তার বান্ধবী হও? হ্যাঁ রাজকুমার, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারপর যুবরাজ বীরপ্রতাপ ওখান থেকে চলে যায়। হে ভগবান, আমার নন্দিনী কোথায় গেল? আমি তো খুঁজে খুঁজে আর পাচ্ছি না। এখানেই তো নন্দিনী আসতো। আমার মনে হচ্ছে আমি নন্দিনীকে এখান থেকেই পাবো। এ কি, এটা তো দেখে মনে হচ্ছে একটা নতুন গাছ। কত ফল ধরেছে, দেখি একটা ফল খেয়ে। তারপর যুবরাজ যেই ফলটা পারে অমনি সেই গাছের বদলে নন্দিনীকে দেখতে পায়।